This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। 3টে নিউজ রুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। আজ দুপুর 3টে আমি দীপ রয়েছি আপনাদের সঙ্গে নিউজ রুম থেকে। নিউজ ডেস্ক থেকে আপনাদের সঙ্গে আমি রাজা। একেবারে আগাগোড়া যেমন অনুমান করা হয়েছিল, যেই রকম সম্ভাবনা ছিল সেই দিকেই তদন্তের গতি প্রকৃতি এগোচ্ছে। মালদার জনপ্রিয় তৃণমূল নেতা দুলাল সরকার খুনের পেছনে দলের নেতাদের হাত খুঁজে পাচ্ছে পুলিশ। 22 ঘন্টা জেরার পর, টানা 22 ঘন্টা ওভারনাইট জেরার পর গ্রেফতার করা হয়েছে নরেন্দ্রনাথ তিওয়ারিকে। তিনি এককালে কংগ্রেস করতেন, গণিকান্ত চৌধুরীর ঘনিষ্ঠ ছিলেন। পরবর্তীকালে তিনি তৃণমূলে আসেন, বহুদিন তৃণমূলও করছেন। বিরাট খবর, গোটা রাজ্য জুড়ে আলোড়ন ফেলে দিয়েছে এই কোট আনকোট পলিটিক্যাল মার্ডার। আমরা এখন সরাসরি চলে যাব মালদায়, কিন্তু তার আগে মালদার প্রতিনিধি সুব্রতোষ কি জানতে পেরেছেন আপনাদের জানাবেন তিনি। আগাগোড়াই তৃণমূলের শীর্ষস্তর থেকে, নাম করেই বলছি, খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, যখন কেউ কোনো প্রশ্ন তোলেননি তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দেখতে হবে এটা গোষ্ঠী রাজনীতির ফল কিনা। এখন দেখা যাচ্ছে যে মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এই সময়ের মধ্যেই এখনো পর্যন্ত এটাই ইঙ্গিত। সরাসরি চলে যাব সুব্রতোষের কাছে। সুব্রতোষ, নন্দুদা, মালদার রাজনীতিতে তাকে সবাই নন্দুদা বলে। বহুবার মালদা সফর করেছি, মুখ্যমন্ত্রীর মঞ্চে তাকে দেখেছি বহুবার, এবং তারা একসময় ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তাকে গ্রেফতার করা হলো কেন? দেখো, এটা বিবাদ দুলাল সরকারের সঙ্গে নরেন্দ্রনাথ তিওয়ারি বা নন্দুদার কিন্তু বিবাদ কিন্তু সর্বজনবিদিত বহু দিন থেকে। কারণ একসময় তারা বন্ধু ছিলেন, বিজনেস পার্টনার ছিলেন। শুধু তাই নয়, যখন নরেন্দ্রনাথ তিওয়ারি কংগ্রেসে ছিলেন, গণিকান্ত চৌধুরীর ঘনিষ্ঠ ছিলেন, তখনও কিন্তু দুলাল সরকার যখন পরবর্তীতে তৃণমূল করা শুরু করেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এসে মালদাতে সংগঠন তৈরি করার কাজ এটা মূলত দুলাল সরকারই করতেন। তখনও কিন্তু সম্পর্কটা কিছুটা হলেও ছিল। পরবর্তীকালে যখন এলাকা দখল, আধিপত্য বিস্তার ইত্যাদির ক্ষেত্রে দুলাল সরকারের সঙ্গে নরেন্দ্রনাথ তিওয়ারির মধ্যে একটা বিবাদ শুরু হয়ে যায় এবং বিবাদ বাড়তে 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 সংঘাতে পরিণত হয়। এটা সর্বজনবিদিত। প্রশ্নটা হচ্ছে যে হঠাৎ করে কালকে নরেন্দ্রনাথ তিওয়ারিকে কেন তোলা হলো? এতদিন যদি বিবাদের কারণ হয়ে থাকে তাহলে তো সেটা স্পষ্ট ছিল। যখন ঘটনার সময় তখন কেন পুলিশ তাকে ধরেনি? যখন অন্য মাথার গল্প এলো, যখন আমাদের চ্যানেল যখন অন্য মাথার কথা বলছে, যে বড় ষড়যন্ত্রের কথা প্রসঙ্গ চলে আসছে, তখন করে হঠাৎ করে নরেন্দ্রনাথ তিওয়ারিকে তুলে আনা হলো এবং আরও একজন ব্যক্তিকে তুলে আনা হলো, তার নাম স্বপন শর্মা, যে পিকচারেই নেই গোটা বিগত বেশ কিছু বছর ধরে। কারণ তার বিরুদ্ধে একসময় অনেক বড় অভিযোগ ছিল, সিপিএম আমলে দাপুটে ছিলেন, এলাকার একটা ডন ছিলেন। কিন্তু এই মুহূর্তে স্বপন শর্মা তিনি একটা শ্মশানে থাকেন, কিছু ব্যবসা করেন ওষুধের বিশেষ করে, কিন্তু তাকে হঠাৎ করে তুলে আনা হলো। কিন্তু এর পেছনে নরেন্দ্রনাথ তিওয়ারির শুধুই বিবাদের বাইরে যাদের মুখ্যত সব থেকে বেশি লাভ, তাদের কেন পুলিশ ডাকছে না? সুব্রতোষ, তুমি আমাদের সঙ্গে থাকো। নরেন্দ্রনাথ তিওয়ারি তিনি একটা সময় গনি খানের ঘনিষ্ঠ ছিলেন, গণিকান্ত চৌধুরীর। দেখুন, ওই কোতোয়ালির ঘনিষ্ঠ ছিল না এমন কেউ নেই কিন্তু মালদার জেলা রাজনীতিতে, যারা কংগ্রেস ঘরানার রাজনীতি করতেন। পরে সব তৃণমূলে আসেন এবং নিজেদের মধ্যে এখন চূড়ান্ত পলিটিক্যাল রাইভালরি, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা। দেখুন, ইনি আগে 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন নরেন্দ্রনাথ তিওয়ারি। পরবর্তীকালে যে গত পুরসভা ভোটে 22 নম্বর ওয়ার্ডে তাকে আর দল টিকিট দেয়নি, তাকে 21 নম্বরে দেওয়া হয়েছিল, কিন্তু তিনি 21 নম্বর ওয়ার্ডে হেরে যান। সেখান থেকে কি আক্রোশ! একটা সময় তারা ছিলেন বিজনেস পার্টনার এবং বন্ধু। আক্রোশের সূত্রপাতটা ঠিক কোথায়? আমরা আবার চলে যাব সুব্রতোষের কাছে একবার, খুব সংক্ষেপে। সুব্রতোষ, এই যে ওয়ার্ড বদল, এটা নিয়ে যদি দলের অনেক কিছুই অনেকে জানতেন, তাহলে কেন এই ঢাক গুড়গুড় কেন ব্যবস্থা নেননি, আগে মিটিয়ে দেননি?
এক কথায় তোমাকে বলি, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী রীতিমতো অন ক্যামেরা বলছেন যে তিনি নাকি জানতেন যে দুলাল সরকারকে ওপর হামলা বা তাকে খুন করার পরিকল্পনা আগে থেকেই নাকি নরেন্দ্র নাথ তিওয়ারি নিয়েছিলেন এবং সেটা তিনি জানতেন এবং বিভিন্ন মহলে এবং তার কাছেও তিনি নাকি সেটা ব্যক্ত করেছেন। যদি ব্যক্তই করে থাকেন, সেই তৃণমূলের নেতারাই কিন্তু বলছেন তাহলে তিনি সেটা বলেননি কেন, তাহলে তিনি সেটা দলকে জানাননি কেন, পুলিশকে জানাননি কেন? তাহলে তো প্রথম থেকে দল যদি সেই জায়গায় ব্যবস্থা নিত, স্বয়ং মুখ্যমন্ত্রীর আবেগ যেখানে কাজ করছে, স্বয়ং মুখ্যমন্ত্রীর আবেগ যেখানে দুলাল সরকারের প্রতি রয়েছে, তাহলে তো মুখ্যমন্ত্রীও সাবধান করতেন। তাহলে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সেটা কেন বলেননি কাউকে? বেশ, অবশ্যই অত্যন্ত পার্টিনেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপাতত তোমাকে ধন্যবাদ সুব্রতোষ। এই সংক্রান্ত আরো অনেক খবর দীপেন্দু এবং তন্নিষ্ঠা শেয়ার করবে আপনাদের সঙ্গে। দেখো, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, তাঁর দাবি তিনি নাকি আগেই জানতেন যে নরেন্দ্রনাথই দুলালকে খুন করেছে। এই নরেন্দ্রনাথ বা মালদার জেলার রাজনীতিতে যেমনটা রাজা জানাচ্ছিল যে যাকে নন্দু বলে পরিচিত যিনি, সেই নন্দু নাকি বলেছিল দুলালকে মারবেই, এমনটাই দাবি করেছিলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেটা একটু আগে সুব্রত সে কথা বলল, যে কৃষ্ণেন্দু নারায়ণ যদি জানতেনই যে এই দুলালকে মারবে নন্দুই, তাহলে সেটা তিনি আগে বলেননি কেন? কি বললেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী TV9 বাংলাকে, শুনুন। যে স্বপন শর্মা শৈলেন সরকারের কন্ট্যাক্ট কিলার, শৈলেন সরকার যার উপর রাগ হতো প্রত্যেকটা ঘটনাই এই ঘটাতো। এবং স্বপন শর্মা একটা মার্ডার কেসে আমাকে তো অনেকবার অ্যাটাক করেছিল, আমার বন্ধু মারা গেছে আমাকে মারতে এসে, রাস্তায় মেরেছিল, এলাকায় গুলি করেছিল, বাস গাড়িতে গুলি করেছিল, বোম মেরেছিল, সব ব্যাপারে তখন মমতাদি কিন্তু আসতেন এবং দেখতেন। এবং এই স্বপন শর্মা একটা কেসে কনভিকশন হয়েছে, হাইকোর্টে ও বেলে আছে। এবং স্বপন শর্মা নন্দু এটা একসঙ্গে মিলেই এই ঘটনা ঘটিয়েছে। এটা দল বলবো না, নন্দুর দল বলবো না, এটা দলের বাইরে করেছে ওরা, এটা দলের এটা কোনো ব্যাপার নাই। এদিকে দেখুন, এই যে দুলাল খুনে ধৃত যে তৃণমূল নেতা মানে নরেন্দ্রনাথ, তার মুখেও বড় মাথা, চক্রান্তে আরো বড় মাথা ছিল দাবি ধৃত নরেন্দ্রনাথ তিওয়ারি। আচ্ছা, কে এই বড় মাথা? কার দিকে ইঙ্গিত করতে চাইছেন ধৃত তৃণমূল নেতা? বড় মাথার কথা বলেছিলেন দুলালের স্ত্রী ও ছায়ার সঙ্গে, নিশ্চয়ই আপনাদের মনে আছে। আচ্ছা চলুন শোনাই আপনাদেরকে বক্তব্যগুলো। যে কথা বলছিলাম, আরো মাথা জড়িত থাকতে পারে এই আশঙ্কা দুলালের স্ত্রী চৈতালির। তিনি বলেছিলেন খুনের পিছনে আরো অনেকে আছে। TV9 বাংলার দাবি নিহত তৃণমূল নেতার স্ত্রীর, শুনুন। দুলাল বাবুর যে শোচনীয় পরিণতি হলো, যেভাবে তাকে মাথায় গুলি করে মারলো, সেই এত দুঃসাহস দেখাতে গেলে অনেকগুলো মাথারই দরকার। সেই অনেকগুলো মাথা আছে বলেই তার মাথাতে এইভাবে গুলিগুলো করতে পারলো। আমি যখনই ফুটেজটা দেখি তখন বুঝতে পারি যে কত নৃশংস এই মাথাগুলো। নিজেদের লাভ লোভ যাই বলুন না কেন, সেগুলো চরিতার্থ করার জন্য একটা মানুষকে পৃথিবী থেকে সরিয়ে দিল। আমার নেত্রীর উপরে আমার ভরসা রয়েছে। আমি যারা সঠিক, আরও যদি কোনো মাথা থেকে থাকে তারা আসুক সামনে বেরিয়ে, আমি সেটাই চাইছি। নরেন্দ্রনাথ তিওয়ারি নিজেও দাবি করছেন যে এর পেছনে বড় মাথা রয়েছে, আরও বড় মাথা রয়েছে, যারা তাকে ফাঁসানো হচ্ছে। এটা আমি বলতে পারবো না, এটা পুলিশ তার তদন্তে বার করবে। আমার তো অনেক কিছুই মনে হচ্ছে, অনেকের কথাই মনে হচ্ছে, পুলিশ এটা বার করবে, আমার এই বিশ্বাস রয়েছে। তার স্ত্রী সব থেকে ভালো জানেন যে তাকে কে কে মারতে পারে, কারণ এটা তো হঠাৎ করে ঘটে যায়নি। স্বামী স্ত্রীর মধ্যে নিশ্চয় আলোচনা হয়েছে তার আগে, নাহলে তার স্ত্রী এত জোর দিয়ে কি করে বলছে প্রতিদিন যে এই ঘটনায় বড় মাথা আছে? প্রথম দিন থেকে লক্ষ্য করে দেখুন, প্রথম দিন থেকে বলছে বড় মাথা আছে, বড় মাথা আছে, তার স্ত্রী বলেছে। এবং তার স্ত্রীকে ম্যানেজ করার জন্য মেয়র চলে যাচ্ছে, মন্ত্রী চলে যাচ্ছে দিদির ইশারায়। দিদি কি ধামাচাপা দিতে চেষ্টা করেছিলেন এটাও কিন্তু আমাদের জানা দরকার।
আর এই ঘটনায় মালদার তৃণমূলের জেলা সহসভাপতি দুলাল সরকার খুনে গ্রেপ্তার দলেরই কর্মী স্বপন শর্মা। একসময় সিপিএম এর ছত্রছায়ায় থাকলেও এখনো তৃণমূলের দাপুটে কর্মী স্বপন। এর আগে কৃষ্ণেন্দু নারায়ণকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তারও হন। জেলও খাটেন স্বপন শর্মা। পুলিশের খাতায় স্বপনের বিরুদ্ধে একাধিক অপরাধের অভিযোগ। আপাতত মালদায় একটি শ্মশানের দায়িত্বে রয়েছে স্বপন শর্মা। আচ্ছা, এই নিয়ে সাবিত্রী মিত্র তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। আমি তো বলছি যেই কোন বন্ধু তো অ্যারেস্ট হয়েছে, যখন পুলিশ তার তদন্তে ধরা পড়েছে বাবু যেটা দেখছেন সেটা তো যেমন ঠিক আছে, এতদূর পর্যন্ত মানুষ করতে পারে যদি এটা হয়ে থাকে তাহলে এটা খুবই যেরকম আমাদের কাছে নিন্দা করছে এবং তাদের চরম চরম পানিশমেন্ট হোক। কাল থেকে আপনাদের আমরা দেখাতে শুরু করেছিলাম বিজেপি খুব বাড়াবাড়ি করছে, একেবারে কোট আনকোট অসভ্যতা করছে বিজেপি। পায়ে পা দিয়ে বিএসএফ এর সঙ্গে ঝগড়া বাঁধাচ্ছে এবং দল বল সিভিলিয়ানদের নিয়ে এসে বর্ডারে ওপারে দাঁড় করিয়ে, যেগুলো নোম্যান্স ল্যান্ড, সেই আইন কানুন মানছে না, নতুন নতুন জায়গায় এনক্রোচ করার চেষ্টা করছে। আজকেও মালদাতে এই পরিস্থিতি, কালকেও ছিল, আজও সেই একই পরিস্থিতি। শুনুন আগে সেখানকার পরিস্থিতি। ঝুড়ে ঢুকে গে যখন চিলাইতে লেগে ভয় তো ভাগ গয়া छोड़ेंगे नहीं भाग गया। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সায়ন্ত ভট্টাচার্যর সঙ্গে। সায়ন্ত নিয়মিত বিএসএফ কভার করে। সায়ন্ত, এই বাড়াবাড়ির কারণ কি এবং এই যে যুদ্ধ একটা ভাব তৈরির চেষ্টা চলছে, ভারতের তরফ থেকে বিন্দুমাত্র প্ররোচনা নেই। একদমই, দেখো বিএসএফ এর তরফে কিন্তু দুটো বিষয় এখানে তুলে ধরা হচ্ছে। এক, দুদিন আগে খোদ মোহাম্মদ ইউনুস একটি তাদের সামরিক মহড়ায় গিয়ে যুদ্ধের জিগির তুলেছিলেন। সেই ঘটনাতে আরও বেশি উস্কানি পাচ্ছে বর্ডার গার্ড অফ বাংলাদেশ এবং এই সীমান্ত লাগোয়া যারা এই বর্ডার গার্ড বাংলাদেশের মদতপুষ্ট যে দুষ্কৃতীরা রয়েছে তারা। আর দুই, এই ধরনের ঘটনা ঘটিয়ে সীমান্তে বিভিন্ন প্ররোচনা দিয়ে বিএসএফকে সেদিকে নজরবন্দি করে রাখার চেষ্টা চালাচ্ছে বর্ডার গার্ড অফ বাংলাদেশ বা দুষ্কৃতীরা, যাতে সীমান্তের যে ফাঁকফোকর অংশগুলো রয়েছে সেখানে সহজে অনুপ্রবেশ করিয়ে দেওয়া যায় অথবা জঙ্গি কার্যকলাপ আরও বৃদ্ধি করা যায়। এই দুটি আশঙ্কার কথা কিন্তু বিএসএফের যে নিজস্ব ইন্টেলিজেন্স শাখা তারা কিন্তু ইতিমধ্যেই জানিয়েছে। সেই কারণে বর্ডার গার্ড অফ বাংলাদেশের কোনো রকম প্ররোচনায় পা দিতে নিষেধ করা হয়েছে। সায়ন্ত, অনেক ধন্যবাদ। আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। দেখুন, যেটা মনে করছেন এক্সপার্টরা যে ভারতকে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডের কাছে অর্থাৎ আন্তর্জাতিক দুনিয়ায় ভারতকে খাটো করতেই এবং কোথাও একটা ফাঁপড়ে ফেলে দিতেই আসলে এটা বিজেপি এবং সেখানকার একাংশের সিভিলিয়ানের মধ্যে এই ষড়যন্ত্রটা। যদি ভারতের তরফ থেকে কোনো রকম প্ররোচনা হয় বা গুলিগোলা চলে যায় তখন ভারতকে বদনাম করা যাবে, এটাই তাদের ফন্দি হতে পারে। জগন্নাথ চট্টোপাধ্যায়, অধীর চৌধুরী কি বলছেন এ নিয়ে শুনবো। বাংলাদেশে তদারক সুদখোর যে সরকার চলছে, সুদখোরের সরকার, তাদের বারোখিল্যতা ছাড়া এটা কিছু না। সীমান্তে শান্তি আছে বলেই সেনা নেই, আধা সেনা রয়েছে। এই বাস্তবিকতা যদি বিজিবি বা বাংলাদেশ সরকার বুঝতে অপারগ হয় তাহলে বুঝতে হবে ভারতের সামরিক শক্তির কথা এবং তুলনামূলক সামরিক শক্তির বিচারে এই যে বিজেপির বালখিল্যতা, এই বিজেপির বালখিল্যতার পরিণাম কি হতে পারে তা তারা ভেবে দেখুক। বাংলাদেশ চাইছে পাকিস্তান এবং চীনের ইশারায় ভারতবর্ষের সঙ্গে একটা উত্তেজনার বাতাবরণ তৈরি করতে। এক, বাংলাদেশে আজকে সাধারণ মানুষের আর্থিক অবস্থা চরম খারাপ। রাস্তা একটাই, ভারত বিরোধী জিগির তুলে পাকিস্তান চীনকে খুশি করা, ভারত বিরোধী জিগির তুলে দেশের মানুষের যে মূল সমস্যা সেখান থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়া। যেমনটা রাজা জানাচ্ছিল, বিএসএফ এর পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে চাইছে বিজেপি। নদিয়াতে রংপুর সীমান্তে সেখানেও ভারতের জায়গাকে নিজেদের বলে দাবি করছে বিজেপি। একাধিক জায়গা, একেবারে ব্রিটিশ আমল থেকে যে সীমান্ত ভারতের বলে চিহ্নিত রয়েছে তাকে নিজেদের বলে দাবি করছে বিজেপি, অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ। তারা বলছে যে এই রংপুর, সেই রংপুর, সেখানেও কোদালিয়া যে নদী রয়েছে সেই নদীও নাকি আদতে বাংলাদেশের, এমনটাই দাবি বাংলাদেশ ফৌজের। কেন এই দাবি করছে? আদতে কি পায়ে পা লাগিয়ে ঝগড়ার চেষ্টা করতে চাইছে বাংলাদেশের সেনা?
বিরানব্বই ব্যাটালিয়নে ধরেছে। এই যে ফিল্পার 54 ফিল্পার আছে, 53 ফিল্পার নেই, 52টা নেই, একটা ফিল্পার তুলে দিয়েছে, বাংলাদেশে তুলে দিয়েছে। ম্যাপে তো পাওয়া যাচ্ছে, ম্যাপ কেউ ধরছে না। হ্যাঁ, পিলারটা তুলে নিয়েছে। মনে করলে নিয়ে নিতে পারবে না, না গায়ের জোর নেবে। আমরা ভারতবর্ষে এতগুলো লোক, আমরা কি ছেড়ে দেবো তারে? এরা বলছে 1.5 মিটার আমাদের বাংলাদেশের, কিন্তু আমাদের দেখেছি আমরা ছোট থেকে এখানে নদীটা আমাদের মধ্যে ছিল এবং নদীর ধারে প্রচুর জনবসতি ছিল, এখনও আছে। এমতো অবস্থায় যে সমস্ত ওদের বিহেভিয়ার বা আচরণ, সেটা আমাদের পক্ষে এখন রাত্রিযাপন করা খুবই কষ্টকর। এই হচ্ছে কোদালিয়া নদী, আর এই কোদালিয়া নদীর ঠিক পেছন দিকটা হচ্ছে বাংলাদেশ, আর আমরা যে জায়গাটা রয়েছে এটা ভারতবর্ষ। দীর্ঘদিন ধরে এই নদীটি দুটি দেশই কিন্তু তাদের দখলে রয়েছে। বর্তমানে বাংলাদেশ সরকার এখন তারা বলছেন এবং ওপার থেকে মাইকিং করছেন যে এপারের মানুষ যেন এই নদীতে না নামে বা মাছ ধরতে না যায়। এখানে বহু মৎস্যজীবী রয়েছেন গ্রামের, যারা এই নদীর ওপরে জীবিকা নির্বাহ করেন এবং গ্রামের মানুষ এখানে এই নদীতে স্নান করা থেকে শুরু করে সমস্ত পানীয় জল বা বিভিন্ন কাজে এরা এই নদীকে ব্যবহার করেন। কিন্তু হঠাৎ করে এই বিডিআর বা বাংলাদেশ থেকে যে মাইকিং করা হচ্ছে, তাতে বলা হচ্ছে যে এই গ্রামের মানুষ বা কোনো মানুষ যেন ভারতবর্ষের মানুষ এই নদীতে না নামে, কারণ এই জায়গার অংশটা নাকি বাংলাদেশের মধ্যে পড়ে গেছে। তাতে কিন্তু রীতিমতো যাকে কেন্দ্র করে শুরু হয়েছে তরজা। এই বিষয়ে বিএসএফের পক্ষ থেকে মিটিং করা হয়েছে, কারণ দীর্ঘদিন ধরে এই নদীটি বাংলাদেশের মানুষ যেমন ব্যবহার করেন, তেমন ভারতের মানুষও ব্যবহার করেন। অর্থাৎ ভারতের দখলে থাকা জায়গাটিও কিন্তু বাংলাদেশ সরকার তারা গায়ের জোরে বলুন বা বিনা কোনো কারণ ছাড়াই এটি দখল করে নেবার একটা পরিকল্পনা করছে, আর যাকে নিয়েই উঠছে বিতর্ক। আর সেই বিতর্কের কারণেই রীতিমতো বিএসএফের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়েছে ষষ্ঠ দপ্তরে। এছাড়াও বাংলাদেশ বর্ডার গার্ডের কাছেও তারা প্রতিবাদপত্র পাঠাচ্ছে। আর এই জায়গাতে এখনও পর্যন্ত এলাকার মানুষ কিন্তু নামতে পারছেন না, কারণ এলাকা পুরোটা নিরাপত্তা বিএসএফরা যেমন রয়েছেন, কিন্তু বাংলাদেশে যে সিকিউরিটি রয়েছে, বর্ডার গার্ড সিকিউরিটি, তারা কিন্তু এই নদীতে নামতে দিচ্ছে না। ফলে এলাকার মানুষ কিন্তু সমস্যা রয়েছেন। পাশাপাশি একাধিক চাষের জমি রয়েছে, অর্থাৎ কৃষিকার্য করা হয়, সেই কৃষিকার্য করতে প্রচুর পরিমাণে জল লাগে, সেই জল কিন্তু এই নদী থেকে তুলতে পারছেন না এলাকার মানুষ। স্বাভাবিক কারণেই সমস্যায় পড়ছেন এলাকার মানুষ। আর বাংলাদেশের এই আচরণকে এলাকার মানুষ বলছেন এ যেন এক মগের মুলুক, যা খুশি তাই তারা দাবি করলেই পেয়ে যেতে পারেন, এটা ঠিক নয়। নদিয়া থেকে ক্যামেরায় তুষার সাথে মহাদেব কুণ্ডু, টিভি9 বাংলা। বাংলাদেশ আবহ অনুপ্রবেশ ইস্যু, তার পাশাপাশি পাসপোর্ট জালিয়াতির রমরমা। সেই তদন্তে এবার স্ক্যানারে আবেদনকারীদের অ্যাকাউন্টের যাবতীয় তথ্য জানতে চান তদন্তকারীরা। আর ঠিক কিভাবে তারা এই ফেক পাসপোর্ট কিনা সেই বিষয়টা বুঝবেন, জাল পাসপোর্ট স্ক্যান করতে তারা ঠিক কি ব্যবস্থা নিচ্ছেন জানবো। আমাদের প্রতিনিধি সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুপ্রিয়, দেখো, পাসপোর্ট জালিয়াতির যে তদন্ত ইতিমধ্যেই চলছে, সেই তদন্তে নথিপত্র যাচাইয়ের দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের পাশাপাশি এবার লালবাজারের গোয়েন্দাদের নজরে রয়েছে পাসপোর্ট ডিপার্টমেন্টের, অর্থাৎ পাসপোর্ট অফিসের যে সমস্ত গ্র্যান্টিং এবং যে ভেরিফাইং অফিসাররা রয়েছে বা এই অথরিটির যারা দায়িত্বপ্রাপ্ত ছিল অফিসাররা, তাদের একাংশ। কারণ তদন্তকারীরা যেটা মনে করছেন যে এই পাসপোর্ট জালিয়াতি চক্রের পান্ডাদের সঙ্গে এই সমস্ত অফিসারদের একাংশের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল, আর সেই কারণেই একের পর এক এই জাল পাসপোর্ট এভাবে বের করা বা যেগুলোকে ইস্যু করা সম্ভব হয়েছিল। এবার এই সমস্ত অফিসারদের কিন্তু জিজ্ঞাসাবাদ করতে চাইছেন লালবাজারের গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা, এবং ইতিমধ্যেই এই মর্মে সংশ্লিষ্ট দপ্তরের কাছে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লালবাজারের তরফ থেকে এই সমস্ত অফিসারদের তালিকা চেয়েও পাঠানো হয়েছিল। একাধিকবার তালিকা চেয়ে পাঠানো হলেও এখনও পর্যন্ত কিন্তু সেই নামের তালিকা পাওয়া যায়নি, এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। সেক্ষেত্রে আরও যেটা আমরা জানতে পারছি যে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের তরফ থেকে অনুমোদন না মেলার কারণেই এই ভেরিফাইং বা গ্র্যান্টিং অফিসার হিসেবে কারা দায়িত্বে ছিলেন তাদের নামের তালিকা দেওয়া সম্ভব হচ্ছে না বলেই কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে। তার পাশাপাশি আমাদের নজর থাকবে গোটা বিষয়টার দিকে। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখতেই হচ্ছে, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য জাল আধার কার্ড, জাল পাসপোর্ট তৈরির অভিযোগে এবার বারাসাত থেকে গ্রেপ্তার করা হলো এক মহুরীকে। আরও একবার জানিয়ে রাখি আপনাদের, এই মুহূর্তের বড় খবর, বারাসাত থেকে এক মহুরীকে গ্রেপ্তার করা হলো। বারাসাতের নবপল্লীর বাসিন্দা সমীর দাসকে গ্রেপ্তার করলো পুলিশ, জালের নথি তৈরি করিয়ে অনুপ্রবেশকারীদের ভারতের পাসপোর্ট পেতে সাহায্য করার অভিযোগ। এখানে কিছু হয়নি, আমি জানি না, আমি কিছু জানি না। ওনার কাছে একটা আধার কার্ড পেয়েছে বলে অ্যারেস্ট করেছে। কতগুলো আধার কার্ড পাওয়া গেছে?
কতগুলো পাওয়া যায়নি, একটা দুটো পেয়েছে বলে নিয়ে গেছে। একটা দুটো আধার কার্ড পেলে অ্যারেস্ট করলো? মানে উনি কি করতেন কি এমনি? উনি কি করতেন? উনি মুদিখানার ব্যবসা করতেন। মুদিখানার ব্যবসার জন্য উনি অ্যারেস্ট হয়ে গেলেন? হ্যাঁ হয়ে গেছে, জান আমি জানি না। পুলিশ তো পুলিশেরও হয়েছে, পুলিশ তো বলছে। পরিবারে 2 ছেলে আছে, এক ছেলে হচ্ছে ডেন্টিস্ট আর আরেকজন মনে ইয়ে আছে, পুলিশের কোনো ডিপার্টমেন্টে আছে। পুলিশের ছেলে ডেন্টিস্ট কি করে বলবো, মানে উনি সেইভাবে কারোর সাথে মিশতো না, উনার মতোই থাকতো। না বাড়িতে সেইভাবে দেখিনি, সেই অর্থে কোনো লোকজন যাতায়াত দেখিনি। কি প্রফেশনে ছিল সেটাও জানতাম না। আগে একটা মুদিখানা দোকান ছিল, মুদিখানা দোকান ছিল। কতদিন ধরে থাকে এখানে? তাও 25 বছর হবে। একের পর এক গুরুত্বপূর্ণ খবরের আপডেট দিচ্ছিল রাজা এবং দীপ, তোমাদেরকে ধন্যবাদ। আরো